ভূমিকা দিয়েছিলাম এবং বিভিন্ন যেমন টারম্যান বা ডেভিড ওয়েসলারের যে ডেফিনিশন আমরা দেখেছিলাম তাতে কিভাবে ইন্টেলিজেন্সকে আমাদের কাজের মধ্যে কিভাবে গুরুত্বপূর্ণ যে কতগুলো দিক ধরে রেখেছে এবং যে নর্মাল প্রবাবিলিটি কার্ভের মধ্যে কোন জায়গায় কত স্কোর আইকিউ করলে তাকে কিরম ধরনের পার্সোনালিটি বা তার বুদ্ধি কতটা সেটা স্কোর করে কিভাবে বার করব সেটাও কিন্তু আমরা আগের দিন পড়েছিলাম। এবং এই যে ইন্টেলিজেন্সকে মেজার করার জন্য বা মাপার জন্য যে সমস্ত বুদ্ধি মাপার যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেই দিয়ে যে কিভাবে ইন্টেলিজেন্ট কোশ্চেনকে বার করা হয়, যেমন তার মেন্টাল এজ বাই দ্য ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100। এবং মেন্টাল এজটা হচ্ছে তার ক্রোনোলজিক্যাল এজটা হচ্ছে তার যে কালানুক্রমিক যে বয়স সেই বয়সটাকে ধরা হয় এবং সেটাকে গুণ করা হয় 100 দিয়ে। এবং মেন্টাল এজটাকে বার করা হয় তার যে মনে রাখার জন্য তার কি কি জিনিসের প্রয়োজন এবং তার যে যোগ্যতাটা, এই মানসিক যোগ্যতা যেটাকে বলা হয় বাংলায়, সেটাই কিন্তু মেন্টাল এবিলিটি। তো এই মেন্টাল এবিলিটি বাই দ্য ক্রোনোলজিক্যাল এবিলিটি ইনটু 100 কিভাবে যে আইকিউটা বেরোচ্ছে এবং এই স্কোর করতে গিয়ে অ্যাবাভ 130 যখন থাকছে, 130-এর ওপরে যখন তার স্কোর বেরোচ্ছে আইকিউ, তখন তাকে আমরা ভেরি সুপিরিয়র বলে থাকি বা তারা তাদের বুদ্ধি সর্বাধিক বলে বলা হয়। এবং 120 থেকে 130-র মধ্যে এই যে রেঞ্জের মধ্যে যদি তার স্কোর থাকে তাহলে তাকে সুপিরিয়র আখ্যা দেওয়া হচ্ছে। এবং তারপরে 110 থেকে 119 এই যে রেঞ্জটা তার মধ্যে তাদেরকে হাই অ্যাভারেজ বা অ্যাভারেজের মধ্যে যারা ওপর দিকে রয়েছে তাদেরকে তাদের যে আইকিউ স্কোরটা এইভাবে তাদেরকে বিচার করা হয় বা আলাদা করে দেখানো হয়েছে। তারপর আসছে 90 থেকে 109, সেই যে জায়গাটা বা সেই যে রেঞ্জটা সেটা মোটামুটি যে অ্যাভারেজ মানুষের যে সমস্ত আইকিউ স্কোরটা এই রেঞ্জের মধ্যে থাকলে তাদেরকে অ্যাভারেজ ইন্টেলিজেন্ট কোশ্চেন বা আইকিউ বলা হচ্ছে। এবং 80 টু 89 থাকলে সেটা লো অ্যাভারেজ ধরা হচ্ছে। এবং 70 থেকে 79 যেটা লাস্ট মানে একেবারে বর্ডার লাইন, একেবারে শেষের যে ওপরের যে স্কোরটা, এই রেঞ্জের মধ্যে যাদের আইকিউ থাকছে তাদেরকে বলা হচ্ছে লো অ্যাভারেজ। এবং একেবারে বিলো 70-এর নিচে যাদের স্কোর পড়ছে আইকিউ তাদেরকে কিন্তু বলা হচ্ছে মেন্টালি রিটার্ডেড অথবা ইন্টালেকচুয়ালি ডিসেবল। তাহলে এইটা আমরা আগের দিন পড়েছিলাম। এরপর আমরা এর ঠিক পরের অংশটায় দেখব যে কিভাবে কিভাবে আমরা ইনফ্লুয়েন্স অফ নেচার অ্যান্ড নার্চারকে দেখব ইন্টেলিজেন্সে। তাতে দেখব যে এই নেচার এবং নার্চারের সাহায্যে কিভাবে আমাদের বুদ্ধির যে পরিবর্তন বা একে অপরের থেকে যে আলাদা আইকিউটা বেরোচ্ছে সেটা কেন বেরোচ্ছে, তার কি কি কারণ স্বরূপ আমরা নেচার এবং নার্চারকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসতে পেরেছি। তাহলে এই নেচার বা নার্চার, নেচার মানে এনভায়রনমেন্ট, সে কি পরিস্থিতিতে শিশুটি বড় হচ্ছে এবং নার্চার তাকে কিভাবে লালন পালন করা হচ্ছে বা পেরেন্টাল বা তার বাবা মা কিভাবে তাকে ভালোবাসা এবং সমস্ত কিছু কেয়ার, তার চাহিদা সবকিছু পূরণ করে তাকে কিভাবে বড় করছেন সেটাকে বোঝাচ্ছে নার্চার। তাহলে এই দুটো জায়গা আমরা দেখব যে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই আইকিউর জন্য। এবং এটা ঠিক বলবার আগে তারপরে আমি ইমোশনাল ইন্টেলিজেন্স সম্বন্ধে, সেটা সম্বন্ধে কি কি আছে সেটা আমি বলবো। তাহলে এই ইনফ্লুয়েন্স অফ নেচার অ্যান্ড নার্চার অফ ইন্টেলিজেন্সের ব্যাপারে বলতে গেলে প্রথমে বলতে হয় টুইন স্টাডিজ করা হয়েছে। এই টুইন স্টাডিজ হচ্ছে যে সমস্ত যমজ শিশুরা, এই যমজ শিশুদের ওপর কিছু রিসার্চ ওয়ার্ক করা হয়েছে
তার মাধ্যমে দেখা হয়েছে যে তাদের কি কারণে তাদের আইকিউর কোনো পরিবর্তন আছে কি নেই, এবং কোন কোন পরিস্থিতিতে তাদের এই পরিবর্তনগুলো সেগুলোকে দেখা হয়েছে। তাহলে এই একটা দেখলাম আমরা টুইন স্টাডিজ, আরেকটা দেখলাম অ্যাডাপশন স্টাডিজ, আরেকটা দেখলাম হেরিডিটেবিলিটি, আর দ্য এভিডেন্স অফ নেচার, নানান রকম অ্যাডাপশন পদ্ধতি যেগুলো সেগুলো দেখব, এবং একেবারে শেষে ইমোশনাল ইন্টেলিজেন্স সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারে বা এই ইউনিটে পড়ব। তাহলে আমাদের ঠিক আগের পোর্শনটা, আগের দিন আমি যেখানে বলেছিলাম যে ফ্লাইং এফেক্ট বা এনভায়রনমেন্টাল ডেপ্রিভেশন বা এনরিচমেন্ট, যেটাকে আমরা বাংলায় বলে থাকি পরিবেশগত বঞ্চনা এবং সমৃদ্ধি, বা এই এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা একে অপরের থেকে যে আইকিউ ডিফারেন্সটা হচ্ছে তার এগুলো কারণ স্বরূপ আমরা দেখতে পাই। আর তারপরে অবশ্যই দ্য বায়োলজিক্যাল ইনফ্লুয়েন্সটা খুব প্রয়োজন, কারণ দ্য বায়োলজিক্যাল পেরেন্ট যারা হচ্ছে, যারা নিজের পিতা মাতা, তাদের কিন্তু যে আইকিউ সেটা কিন্তু অবশ্যই তার পুত্র সন্তান বা কন্যা সন্তানের সঙ্গে তাদের এই রিলেশনশিপটা থাকে। তাহলে দেয়ার ইজ আ নিউরোলজিক্যাল একটা ডেভেলপমেন্টও কিন্তু আমরা দেখতে পাই, যেটা পেরেন্টাল এই থ্রু দ্য বায়োলজিক্যাল ইনফ্লুয়েন্স যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু সম্ভব হয়। তাহলে পরিবেশের জন্যও কিন্তু লালন পালনের জন্যও কিন্তু এই আইকিউ ডিফারেন্সটা দেখা যাচ্ছে। এবার কি কি অ্যাপ্রোচ রয়েছে এই ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তার পন্থা কি কি আমরা দেখতে পাবো, তার মধ্যে বলতে পারি যে সাইকোমেট্রিক অ্যাপ্রোচ, যেটা সাইকোমেট্রিক অ্যাপ্রোচ হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যার মাধ্যমে কিছু কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে আমরা একেবারে সোজাসুজি সেই জায়গাগুলোকে অবজার্ভ করতে পারি বা দেখতে পাই, এবং ঠিক করি যে তার কি কি ধরনের সারফেস বিহেভিয়ার, সে কিরকম ধরনের ব্যবহার করছে ওপর অন্য ব্যক্তির সঙ্গে, তার ব্যবহারিক দিকটা দেখি, এবং তার কিছু ইন্টেলেকচুয়াল টেস্টও করে থাকি। তাহলে এই দুটোর মাধ্যমেই এই সাইকোমেট্রিক টেস্ট করা হয়, এবং সেটা ফ্যাক্টর অ্যানালিসিসের মাধ্যমে সেগুলোকে কিভাবে রিলেট করা যায় এবং নাম্বারের সঙ্গে তার কি ধরনের ডাইমেনশনে আমি সেই টেস্টটা করতে যাচ্ছি, সেগুলো কিন্তু আলাদা আলাদা ক্লাস্টার বা ফ্যাক্টরে আমরা ভাগ করে রাখি। ফলে খুব সুবিধে হয় যখন আমরা আইকিউ ঠিক কোন দিকটা আমরা দেখতে চাইছি, কোন মেন্টাল এবিলিটিটাকে আমরা পরীক্ষা করতে চাইছি, সেটা সম্পূর্ণ একেবারে স্পষ্ট হয়ে যায়। তাহলে এই চার্লস ই স্পিয়ারম্যান 1927 সালে তিনি কিন্তু বলেছিলেন যে এই ফ্যাক্টর অ্যানালিসিসের মাধ্যমে এবং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক অ্যাপ্লাই করে তিনি এই স্পিয়ারম্যানের যে টু ফ্যাক্টর থিওরি, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেই টু ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে এস ফ্যাক্টর বা স্পেসিফিক ফ্যাক্টর, এবং জি ফ্যাক্টর সেটা হচ্ছে জেনারেল ফ্যাক্টর। এই স্পেসিফিক ফ্যাক্টর কিন্তু সকলের আলাদা আলাদা হতে পারে, কিন্তু জেনারেল ফ্যাক্টর হচ্ছে তার যোগ্যতা, তার মনে রাখার যোগ্যতা, তার কি কি ক্ষমতা, যেটা প্রত্যেক মানুষের কাছেই বর্তমান, সেটা হচ্ছে জেনারেল ফ্যাক্টর বা জি ফ্যাক্টর। এবং এই সাইকোমেট্রিক টেস্টের পরে যে চার্লস ই স্পিয়ারম্যান এই যে দুই ভাগে ইন্টেলিজেন্সকে ভাগ করে দেখিয়েছেন এবং বলেছেন যে কতগুলো তিনি মোটামুটি 56 বা 56টি মেন্টাল টেস্ট করেছিলেন, এবং তার থেকে তিনি বার করেছেন ফ্যাক্টর অ্যানালিসিসের মাধ্যমে যে 7খানা ফ্যাক্টরকে আমরা মোটামুটি ভাবে দেখতে পাই। সেটা হচ্ছে ভার্বাল কম্প্রিহেনশন, কিভাবে সেই ব্যক্তি কথা বলছে, তার কম্প্রিহেনশনের ক্ষমতা কতটা। তারপর আসছে ভার্বাল ফ্লুয়েন্সি, সে কিভাবে কথা বলছে, তার কথা বলার মধ্যে কি ফ্লুয়েন্সি বা কি ধরনের ফ্লেক্সিবিলিটি রয়েছে, সে কথাগুলো কত পরিষ্কার ভাবে বা প্রস্ফুটিত ভাবে বলতে পারছে, সেটা খুব বড় কথা। এবং তারপর আসছে নিউমারিক্যাল এবিলিটি, অর্থাৎ তার সংখ্যাজনিক যে সমস্ত বুদ্ধি বা নামতা বা সংখ্যা সম্বন্ধে যা কিছু তার মনে রাখার বা ক্ষমতা,
সেটার যোগ্যতাটা হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটি, তারপর আসছে তার স্পেশিয়াল এবিলিটি, তারপর দ্য ইন্ডাকটিভ স্পেশিয়াল এবিলিটির মধ্যে হচ্ছে সে কতটা জায়গা বা স্পেস সম্বন্ধে তার কতটা ইন্টেলিজেন্স রয়েছে। এবং তারপরে আসছে দ্য ইন্ডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভ রিজনিং অর্থাৎ প্রস্তাবনামূলক যে যুক্তি করার যে ক্ষমতা সেটা কতটা হচ্ছে, সেটাকে আমরা বলছি ইন্ডাকটিভ রিজনিং। এবং 6 নম্বর হচ্ছে মেমোরি বা স্মৃতিশক্তি, সে কতটা মনে রাখতে পারছে বা মনে রেখে সেটাকে কাজে লাগাতে পারছে, যেটাকে আমরা রেকগনিশন অথবা রিকল বলে থাকি। এরপর আসছে দ্য পারসেপচুয়াল স্পিড, অর্থাৎ উপলব্ধিগত গতি তার কতটা, সে কতটা উপলব্ধি করছে এবং কত স্পিডে বা গতিতে সেটা উপলব্ধি করছে, সেটা হচ্ছে 7 নম্বর ফ্যাক্টর। তারপর আসছে রেমন্ড ক্যাটেল, তিনি 1963 তে বলেছেন যে ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স আর ফ্লুইড ইন্টেলিজেন্স, এই দুটো ইন্টেলিজেন্সে তিনি ভাগ করেছেন। ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্সকে আমরা বাংলায় বলতে পারি স্ফটিক বুদ্ধিমত্তা, অথবা ফ্লুইড ইন্টেলিজেন্সকে বলতে পারি তরল বুদ্ধিমত্তা। এবার এই দুই ভাগে তিনি মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট ভাবে এই যে কম্পোনেন্ট ইন্টেলিজেন্সের, সেই দুই ভাগে ইনি ভাগ করেছেন। আর তাহলে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স হচ্ছে এমন একটা টাইপ যেখানে কিন্তু তার নলেজ বা জ্ঞানটা দেখা হয়, এবং সেই জ্ঞানের দ্বারা তার কি কি যোগ্যতা রয়েছে সেগুলো সে সেরকম ভাবেই কাজটা করতে পারে। তো অবশ্যই তার জ্ঞানের প্রয়োজন, তার সেই জ্ঞান যদি সীমিত হয় তাহলে তার কাজ করা কিন্তু গতিটা খুবই কমে যাবে। সুতরাং এইটা হচ্ছে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স, যেটাকে আমরা স্ফটিক বুদ্ধিমত্তা বলে থাকি, অথবা ফ্লুইড ইন্টেলিজেন্সকে আমরা বলে থাকি তরল বুদ্ধিমত্তা। অর্থাৎ তরল বলতে বোঝাচ্ছি যেখানে একটা পার্টিকুলার বা নির্দিষ্ট একটা নোবেল সিচুয়েশন, যখন আমরা সেই নোবেল সিচুয়েশনের মধ্যে মানুষ যখন রয়েছে, তখন তার নির্দিষ্ট নিজস্ব কিছু ক্ষমতা বা বুদ্ধির প্রয়োজন থাকে সেই প্রবলেমটাকে সলভ করার জন্য অথবা অগ্রসর হওয়ার জন্য, সেটাকেই তিনি ফ্লুইড ইন্টেলিজেন্স বা ফ্লুইড এবিলিটি হিসেবে নাম দিয়েছেন। তাহলে রেমন্ড ক্যাটেল 1963 তে আবার ইন্টেলিজেন্সকে দুই ভাগে ভাগ করেছেন, যেটা আমরা দেখলাম ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স আর ফ্লুইড ইন্টেলিজেন্স। আর আর্থার জেনসন তিনি 1969 এ তিনি বলেছেন যে যে হায়ারার্কিক্যাল একটা মডেল দেখিয়েছেন ইন্টেলিজেন্সের, সেই হায়ারার্কিক্যাল মডেলে তিনি বলেছেন যে কিভাবে ইন্টেলিজেন্সকে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে অ্যাসোসিয়েটিভ লার্নিং, দ্বিতীয়ত হচ্ছে কগনিটিভ লার্নিং। অ্যাসোসিয়েটিভ মানে সহযোগী যে শিক্ষা, সে কিভাবে আমরা এই শিক্ষাটা অর্জন করছি, এবং তার জ্ঞান ভিত্তিক যে শিক্ষা সেটা হচ্ছে তার কগনিটিভ লার্নিং, অর্থাৎ তার কি কি ধরনের জ্ঞান সে আহরণ করেছে এবং সেটা কতটা সে কাজে লাগাতে সক্ষম হচ্ছে। তাহলে এই দুই ভাগে অর্থাৎ জেনসন কিন্তু 1969 এ তিনি এই দুই ভাগে বা দুই কম্পোনেন্টে ইন্টেলিজেন্সকে ভাগ করেছেন। এরপর আসছে যে কগনিটিভ অ্যাপ্রোচ, এটা একটা সম্পূর্ণ আলাদা, বা এই সাইকোমেট্রিক অ্যাপ্রোচের পরে এই কগনিটিভ অ্যাপ্রোচটা হচ্ছে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে কগনিশন মানে আমরা জানি যেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার ক্ষমতা সেইটা কত দূর, এবং এর একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ বা এর সঙ্গে আরেকটা একই রকম অ্যাপ্রোচকে আমরা দেখতে পাই। সেখানে বলতে গেলে বলা যায় যে কি ধরনের কনসেপ্ট রয়েছে এই ইন্টেলিজেন্সের, সেটা বোঝাতে গেলে নানান রকম ইন্টেলেকচুয়াল প্রসেস দেওয়া হয়েছে, যেমন কিভাবে তার চিন্তা বা প্রসেস অফ থিঙ্কিং, তারপর আসছে তার রিজনিং বা তার কারণ স্বরূপ সে কিভাবে সেই কাজটাকে রিজনিং করছে, এবং তার প্রবলেম সলভিং বা তার সলভ করার জন্য কোনো প্রবলেমকে তার নিজের বুদ্ধি দিয়ে যখন সেটা অগ্রসর করা হয় তখনই সেটাকে প্রবলেম সলভিং টেকনিক বা এবিলিটি আমরা বলে থাকি। সুতরাং এই কগনিটিভ অ্যাপ্রোচ কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখছি
এবং এই কগনিটিভ অ্যাপ্রোচে দেখতে পাবো আমরা যে কিভাবে তার প্রবলেম সলভিং এবিলিটিটা আমরা কাজে লাগাচ্ছি এবং তারপরে এই কি কি অ্যাপ্রোচ দিয়ে এই ইন্টেলিজেন্সকে আমরা দেখছি। তো এর স্ট্রাকচার হিসেবে ইন্টেলিজেন্সের যে কগনিটিভ স্ট্রাকচার হিসেবে আমরা পড়ব রবার্ট স্টার্নবার্গ। রবার্ট স্টার্নবার্গ তিনি 1985 এ তিনি বলেছেন যে কিভাবে তিনি এই 1985 এ তিনি ইন্টেলিজেন্সকে আবার কিছু ভাগে ভাগ করে দেখিয়েছেন। যেমন এর আগে আমরা পড়লাম সেই রকম, সেটা হচ্ছে এক হচ্ছে নলেজ অ্যাকুইজিশন কম্পোনেন্ট বা জ্ঞান আহরণ করা, এবং এটাও কিন্তু একটা বুদ্ধির খুব বড় একটা জায়গা যে আমরা কিভাবে চারিপাশ থেকে জ্ঞান আহরণ করি এবং সেটাকে পরবর্তী সময় সেটাকে কাজে লাগাই। তারপরে আসছে দ্য পারফরমেন্স কম্পোনেন্ট, অর্থাৎ আমরা কোনো রকম পার্টিকুলার কোনো রকম জায়গায় যখন কোনো প্রবলেম আমরা সেই প্রবলেমের মধ্যে আমরা বা মুখোমুখি হই, তখন আমরা কি কি ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করে, অর্থাৎ কি কি ধরনের টেকনিক বা কি ধরনের কাজ করলে আমরা সেই প্রবলেম থেকে নিজেদেরকে বের করে আনতে পারবো, সেটা কিন্তু খুব বড়, সেটাকে আমরা বলা হচ্ছে পারফরমেন্স কম্পোনেন্ট। তারপর আসছে মেটা কগনিটিভ কম্পোনেন্ট, অর্থাৎ যার মানে হচ্ছে যে একটা পার্টিকুলার একটা সিলেক্টিভ যদি স্ট্র্যাটেজি থাকে অথবা একটা মনিটরিং যদি কোনো পাওয়ার থাকে এই কগনিটিভ প্রসেসে, সেটাকেই আমরা বলছি যে মেটা কগনিটিভ কম্পোনেন্ট। এটা হচ্ছে 3 নম্বর কম্পোনেন্ট তার মধ্যে। তারপরে আসছে যে এই থিওরিতে আমরা দেখব যে রবার্ট স্টার্নবার্গ 1985 এ তিনি যখন এই তিনটে কম্পোনেন্টের কথা বলেছেন ইন্টেলিজেন্সকে বোঝানোর সময়, তিনি বলেছেন যে এই থিওরিতে তিনটে বেসিক টাইপ অফ ইন্টেলিজেন্স আছে। তো টাইপ হিসেবে ইনি দেখিয়েছেন যে তিনটে কম্পোনেন্টের মধ্যে আসছে কম্পোনেনশিয়াল বা অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স। অ্যানালিটিক মানে বিশ্লেষণাত্মক যে বুদ্ধি, যে বিশ্লেষণ করার ক্ষমতা যেটা রাখা হয় সেটাকেই আমরা বলা হচ্ছে বিশ্লেষণাত্মক বুদ্ধি। আর উপাদান গত যে যে বুদ্ধি অথবা বিশ্লেষণাত্মক বুদ্ধি হচ্ছে প্রথম টাইপ। দ্বিতীয় টাইপ হচ্ছে পরীক্ষামূলক মানে এক্সপেরিমেন্টাল যে ইন্টেলিজেন্স থাকে, অথবা সেটাকে আমরা আবার ক্রিয়েটিভও বলে থাকি, মানে সৃজনশীল বুদ্ধিও বলে থাকি। তাহলে এই পরীক্ষামূলক বুদ্ধিতে মোটামুটি আমরা কিছু তার ইনসাইট বা মধ্যিখানের কিছু বুদ্ধি বা এবিলিটি অথবা যোগ্যতা দিয়ে সে সেই কাজটাকে অতিক্রম করে বা প্রবলেমটাকে সলভ করে। তাহলে এটাই হচ্ছে তার 3 নম্বর টাইপ অফ ইন্টেলিজেন্স। প্রথম টাইপ উনি বলেছেন স্টার্নবার্গ যে ইন্টেলিজেন্স হচ্ছে কম্পোনেনশিয়াল বা অ্যানালিটিক্যাল, অর্থাৎ উপাদানগত এবং বিশ্লেষণাত্মক যে বুদ্ধি প্রথম ভাগ। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষামূলক অথবা যে সৃজনশীল বুদ্ধি, এবং তৃতীয়ত হচ্ছে প্রাসঙ্গিক মানে কনটেক্সচুয়াল অর দ্য প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স বা ব্যবহারিক যে বুদ্ধি, সে ব্যবহার কতটা করতে পারছে, সে কতটা কাজে লাগাতে পারছে তার বুদ্ধিটা, এবং সেটা কতটা প্রাসঙ্গিক, এই 3 ভাগে তিনি রবার্ট স্টার্নবার্গ এই ইন্টেলিজেন্সকে ভাগ করে দেখিয়েছেন। তারপর আসছেন হওয়ার্ড গার্ডনার। তিনি 1983 তে তিনি বলেছেন যে ইন্টেলিজেন্সটাকে কিন্তু একটা সিঙ্গেল ক্ল্যারিটিতে আমরা ভাগ করে দেখাতে পারি না, এর নানান রকম ফ্যাক্টর আছে। তিনি তার মতে এই ফ্যাক্টর গুলোকে একে একে তিনি নাম দিয়েছেন। প্রথম হচ্ছে লিঙ্গুইস্টিক এবিলিটি আমরা বলে থাকি, সেটাকে অনেক সময় ভার্বাল এবিলিটি মানে কথা বলা বা ভাষা ব্যবহার করার যে যোগ্যতা সেটাকে বলা হচ্ছে, এবং তার একটা নিজস্ব স্কিল থাকে, সেই স্কিলের দ্বারাই সে ল্যাঙ্গুয়েজ বা ভাষাকে কিভাবে ব্যবহার করছে সেটা কিন্তু প্রথম ইন্টেলিজেন্স, সেটাকে আমরা বলে থাকি ভার্বাল এবিলিটি অথবা লিঙ্গুইস্টিক এবিলিটি। দ্বিতীয়ত আসছে
দ্য লজিক্যাল অথবা ম্যাথমেটিক্যাল এবিলিটি, অর্থাৎ সে কি ধরনের লজিক বা প্রিন্সিপাল সে ব্যবহার করছে, অথবা অঙ্কের বা আম, আহ, তার ম্যাথমেটিক্স করবার যে যোগ্যতা রয়েছে বা অঙ্ক করার যে যোগ্যতা, তার যে থিঙ্কিং প্রসিডিওর, অথবা তার যদি কোনো প্রবলেম সলভিং যে ক্রাইটেরিয়া, সেইগুলো কিন্তু এই 2 নম্বর, যেটাকে আমরা লজিক অথবা ম্যাথমেটিক্যাল এবিলিটি আখ্যা দিয়ে থাকি। তৃতীয় নম্বর আসছে দ্য স্পেশিয়াল এবিলিটি, অর্থাৎ জায়গা, মানে হচ্ছে তার ভিজুয়াল ইমেজের মধ্যে সে মাপ করে কিভাবে সোজা বা কিরকম ভাবে বা কতটা জায়গায় সে কাজটা করবে, তার যে প্যাটার্ন বা যোগ্যতাটা, সেটাকে বলা হচ্ছে স্পেশিয়াল এবিলিটি। তারপর আসছে মিউজিক্যাল এবিলিটি, অর্থাৎ তার যে সুর লয় যে জ্ঞান, অর্থাৎ তার যে রিদম বা এই সমস্ত ধরনের যে স্কিল রয়েছে, সেটা তাতে সে কতটা পারদর্শী, সেটা কিন্তু বোঝা যায় এই মিউজিক্যাল এবিলিটির জন্য। এবং যারা গান গান বা গায়ক গায়িকা বা মিউজিক ডিরেকশন দেন, তাদের কিন্তু এই মিউজিক্যাল এবিলিটিটা অত্যন্ত ভালো থাকে। তারপর আসছে বডিলি বা কাইনেস্থেটিক এবিলিটি, অর্থাৎ তার ক্ষমতা বা গতিশীল ক্ষমতা কতটা। কাইনেস্থেটিক মানে হচ্ছে গতিশীল, সে কতটা গতিশীল এবং তার কি কি ধরনের স্কিল সে ব্যবহার করতে পারছে তার বডি বা শরীরকে ফ্লেক্সিবল করার জন্য, বা সে কতটা পরিশ্রম করতে সক্ষম হচ্ছে ইত্যাদি। এটাকে আমরা বলা হচ্ছে বডিলি অথবা কাইনেস্থেটিক যে এবিলিটি বা যোগ্যতা। তারপর আসছে যে ইন্টারপার্সোনাল এবিলিটি, অর্থাৎ সে একে অপরের সঙ্গে কিরম ব্যবহার করছে, তার ব্যবহারিক দিকটা খুব গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু ইন্টেলিজেন্সের একটা খুব ইম্পর্টেন্ট টাইপ হিসেবে ধরা হয়। তারপর ইন্টারপার্সোনাল এবিলিটি, অর্থাৎ সে কতটা সেনসিটিভ বা তার ইমোশনাল যে কন্ট্রোল, সে আবেগকে কতটা ধরে রাখতে পারছে, বা অন্য ব্যক্তির সামনে সে কিভাবে নিজেকে প্রকাশ করছে, সেটাই কিন্তু এই ইন্টারপার্সোনাল এবিলিটির একটা মূল জায়গা। তারপর আসছে দ্য ন্যাচারালিস্টিক এবিলিটি, অর্থাৎ যে স্কিল এখানে রয়েছে, অর্থাৎ সে কিভাবে যে বাইরের বা ন্যাচারাল ওয়ার্ল্ডের সঙ্গে বা এই এনভায়রনমেন্ট বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সে কিভাবে নিজেকে মিলিয়ে ফেলতে পারছে। সেখানে যদি সে মিলিয়ে ফেলতে না পারে, তখনই তার নানান রকম মানসিক বা সামাজিক দিক থেকে নানান রকম প্রবলেম সে ফেস করবে। তাহলে এটা ইন্টারপার্সোনাল এবিলিটির পরে আসছে দ্য ন্যাচারালিস্টিক এবিলিটি, অর্থাৎ এনভায়রনমেন্টের বা পারিপার্শ্বিক পরিবেশের যদি কোনো রকম পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সঙ্গে আমাদেরও কিন্তু অবশ্যই পরিবর্তন করে নিজেদেরকে সেই জায়গায় মানিয়ে চলতে হয়। এটাই কিন্তু ন্যাচারালিস্টিক এবিলিটি। তারপর আসছে এক্সিস্টেন্সিয়াল এবিলিটি, অর্থাৎ যে স্কিল তাতে এই বর্ডার, এই মিনিং অফ লাইফ, মানে জীবনের বেঁচে তার থাকার যে মানে, সেই মানেটাকে যতক্ষণ না সে নিজের বুদ্ধি দিয়ে উপলব্ধি করছে, ততক্ষণ তাদের এই এক্সিস্টেন্সিয়াল এবিলিটি মানেটা স্পষ্ট হবে না। সুতরাং হওয়ার্ড গার্ডনার কিন্তু এই কটা ভাগে, অর্থাৎ 9টা ভাগে তিনি দেখিয়েছেন ইন্টেলিজেন্সকে আমরা ভাগ করতে পারি। এরপর আসছে দ্য প্ল্যানিং, অ্যাটেনশন, অ্যারাউজাল, সাইমালটেনিয়াস, সাকসেসিভ যে মডেল দেখিয়েছেন, সেটা 1994-এ জেপি দাস, জে ন্যাগলেরি আর কিরবি, তারা কিন্তু এই এই যে PASS এইটাকে প্ল্যানিং, অ্যাটেনশন, অ্যারাউজাল, সাইমালটেনিয়াস আর সাকসেসিভ এই নামে কিন্তু প্রকাশ করেছেন। এবং এটা খুব ইম্পর্টেন্ট, কেন খুব খুব গুরুত্বপূর্ণ, এই কারণে এর প্রথম পয়েন্ট হচ্ছে যে অ্যারাউজাল আর অ্যাটেনশন, অর্থাৎ আমরা কোন কাজে নিজেদেরকে যোগ্য মনে করব এবং অগ্রসর হব, এবং কতটা মনোযোগ সহজত বা মনোযোগ দিয়ে আমরা সেই কাজটায় অগ্রসর হব।
এরপর সেকেন্ড যে দ্বিতীয় ফাংশন দেখব সেটা হচ্ছে অ্যানালাইজিং, বা অর্থাৎ কিভাবে আমরা কাজটা করব, কোডিং করব এবং তার পরবর্তীকালে সেটাকে স্টোর করব, অর্থাৎ সেটা ভবিষ্যতে যখন কাজে লাগবে তখন সে জায়গা থেকে আমরা সেই মেমোরিটা ব্যবহার করব। এবং তার সাইমালটেনিয়াসলি অর্থাৎ তার সঙ্গে তার সাথে যে সাকসেসিভ যে প্রসেসগুলো বা যে যে ভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটাই ছিল তাদের এই পাস বা PASS অর্থাৎ প্ল্যানিং, অ্যাটেনশন অ্যারাউজাল, সাইমালটেনিয়াস অ্যান্ড সাকসেসিভ। এইটার যে প্রথম এবং দ্বিতীয় ফাংশনটা বললাম। তৃতীয় ফাংশন হচ্ছে যখন প্ল্যান করা হচ্ছে, কোনো কাজ করার আগে যখন তার প্ল্যানিংটা তৈরি হয় এবং তারপরে যখন তার সেলফ মনিটরিং অর্থাৎ আমি কোন কাজটা কখন করব তার যে একটা তালিকা তৈরি করা হয় বা কন্টেন্ট তৈরি করা হয়, তারপর স্ট্রাকচার তৈরি করা হয় বা অর্থাৎ কোন কগনিটিভ এবিলিটি আমি কতটা কোন জায়গায় কাজে লাগাবো সেই প্রবলেমটা সলভ করার জন্য। এবং তারপরে আসছে তার এগুলো সমস্ত কিন্তু হয়ে থাকে আমাদের ব্রেনের প্রি ফ্রন্টাল যে লোবস তার যে ফাংশনের উপর। এবং এই অ্যাটেনশন অ্যারাউজাল অর্থাৎ আমরা কোনো সিলেক্টিভ কাজকে বেছে নিয়েছি এবং মনোযোগ সহকারে সেটা করবার জন্য অগ্রসর হচ্ছি এবং এটাকেই আমরা বলছি অ্যারাউজাল। আর তার সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াস প্রসেসিং অর্থাৎ তার সাথে সাথে কি কি ধরনের কগনিটিভ এবিলিটি আমাদের প্রয়োজন বা নলেজের প্রয়োজন বা জ্ঞানের প্রয়োজন সেই কাজটা অগ্রসর করবার জন্য, সেটাও কিন্তু আমরা সাথে সাথে তৈরি করি। তাহলে কি রিলেশনশিপ রইল এই অ্যাটেনশন আর অ্যারাউজালের সঙ্গে সাইমালটেনিয়াস প্রসেসিং এর আমরা দেখলাম। এরপর 3 নম্বর হচ্ছে সাকসেসিভ যে প্রসেসিং অর্থাৎ এটা হচ্ছে যে যে এবিলিটি যেখানে আমরা কোনো কিছু মনে করি, যখন পুরনো স্মৃতির পাতা উল্টে আমরা কোনো কাজ বা কোনো জিনিসকে যখন মনে করি সেটাকে রিমেম্বারিং যেটাকে আমরা বলা হচ্ছে বা রিকল করি, হ্যাঁ, এবং সেই সেটাকে আমরা কোন অর্ডারে করছি অর্থাৎ সিকোয়েন্সটা দেখে দেখে আমরা করি, মানে এটার পরে এইটা করব তারপরে আমরা এইটা করব ইত্যাদি। এবং এই যে যেমন লার্নিং ডিজিটস যেটা হয়, যেমন কোন শব্দ বা ডিজিটকে যখন আমরা মনে করি তখন কিন্তু আমরা তার আগে এবং তার পরেরটাকেও মনে রাখি এবং তার মাঝখানে যেমন কোন ফোন নাম্বার যদি আমাদের মনে রাখতে হয় আমরা চট করে লাস্টের দুটো নম্বরকে কিন্তু চট করে মনে রাখতে পারি। পুরো নম্বর মনে না রাখলেও আমরা জানি যে লাস্টের নম্বরগুলো কিন্তু সবার ক্ষেত্রে স্বতন্ত্র। ফলে এই দুটোকে মনে রাখলেই কিন্তু আমাদের আপাতত কাজ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে যে সাকসেসিভ প্রসেসিং এর একটা এক্সাম্পল স্বরূপ বলতে পারি বা উদাহরণ। তারপর আসছে কি প্ল্যানিং। প্ল্যানিং মানে কিভাবে কাজটা করব, কোন পরিস্থিতিতে বা কোন থিঙ্কিং প্রসিডিওর ব্যবহার করে আমি সেই কাজটা কিভাবে প্ল্যানিং করে এগোবো বা গোলের দিকে অগ্রসর হব এবং আমার থিঙ্কিং প্রসিডিওর কিভাবে আমার অ্যাকশন প্রসিডিওরে রূপান্তরিত হবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্ল্যানিং এ। তারপর আসছে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ইন্টেলিজেন্স। এবার একে অপরের থেকে ইন্টেলিজেন্সে কেন এই ডিফারেন্সটা রয়েছে অর্থাৎ পার্থক্য কিভাবে আমরা দেখতে পাই। তাহলে এই পার্থক্য দেখতে গেলে প্রথমে বলবো যে এই ইন্টেলিজেন্স কিন্তু আমরা এর আগেও দেখেছি কিভাবে আইকিউ টেস্ট করা হয়, যেমন তার মেন্টাল এজ, ক্রোনোলজিক্যাল এজ ইত্যাদি, সেটা দিয়ে যে স্কোর বার করা হয় সেই স্কোরকে আবার কোন রেঞ্জে পড়লে তাকে কি ধরনের বুদ্ধি হিসেবে আমরা গণ্য করি সেটাকে আমরা আগেই দেখেছি। আচ্ছা, এরপরে আসছে যে এই ইন্টেলিজেন্স আইকিউ মোটামুটি আমরা দেখব যে গিফটেড অর্থাৎ যাদের আইকিউ স্কোর অত্যন্ত বেশি অর্থাৎ একদম 130-এর ওপরে তাদেরকে আমরা ভেরি সুপিরিয়র অথবা গিফটেড ইন্টেলেকচুয়াল এবিলিটি হিসেবে আমরা ধরে থাকি।
এটা কিন্তু টারম্যান আমাদেরকে 1925 সালে তার যে লঙ্গিটিউডিনাল যে পরীক্ষা বা রিসার্চ ওয়ার্ক হয়েছিল, তিনি প্রায় 1000 বা 1528 ছাত্রছাত্রী বা চিলড্রেনদের উপর তিনি এই আইকিউ টেস্টটা নিয়েছিলেন এবং সেখানে দেখিয়েছিলেন যে 130-এর ওপর যারা রয়েছে তারা তাদেরকে গিফটেড চিলড্রেন হিসেবে তিনি আখ্যা দিয়েছিলেন। এবং তারপরে তিনি বলেছেন যে আরো তার অনেক বিভিন্ন রিসার্চ ওয়ার্কে তিনি দেখিয়েছেন যে এই গিফটেড পিপলদের বা গিফটেড চিলড্রেন যাদের আইকিউ অত্যন্ত বেশি, তারা কোন কোন কাজে পারদর্শী হয় এবং তাদের যে জীবন সম্বন্ধে তাদের কি কি ধারণা এবং সেটা অ্যাভারেজ মানুষের থেকে কতটাই বেশি বা কেন আলাদা, সেটাও তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তারপর আসছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অর্থাৎ আমরা যদি আইকিউটা স্কোর দেখি যে 70 অথবা আইকিউ টেস্ট স্কোর হয়, তাহলে কিন্তু সেই চাইল্ডকে বা সেই শিশুকে আমরা বলে থাকি ডেফিসিট অথবা তার রোজকার যে অ্যাডাপটিভ বিহেভিয়ার সেটা কিন্তু অন্য শিশুর থেকে আলাদা। এবং তার নিজস্ব সেলফ কেয়ার স্কিল, সে নিজে নিজে কতটা কাজ করতে পারছে, অর্থাৎ সে তার চাহিদা পূরণ করতে পারছে কিনা, অর্থাৎ খাওয়া দাওয়া পরিধান করা ইত্যাদি সে নিজে নিজে করতে পারছে কিনা, অথবা সে কারুর কোনো সাহায্য ছাড়া চলতে পারছে কিনা, এগুলো কিন্তু খুব বড় কথা। এবং তার কমিউনিকেটিং স্কিল, সে যদি সে জল তৃষ্ণার্ত হয়, সে জল কথাটা তাকে বলতে হবে, তবেই কিন্তু তার মা বুঝতে পারবেন যে সে খুব তৃষ্ণার্ত। অর্থাৎ তার এই কমিউনিকেটিং পাওয়ার এবং এইগুলো কিন্তু আমরা দেখি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যে মোটামুটি আইকিউ 70-এর নিচে যাদের রয়েছে তাদের এই প্রবলেম গুলো রয়েছে এবং তারা নিজেদের কাজ নিজেরা সহজে করে উঠতে পারে না, তাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়। তারপর আসছে ইন্টেলিজেন্স, এরই মধ্যে নানান রকম ভাবে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স কেও দেখতে পাবো। ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ তার যোগ্যতা, কিসের যোগ্যতা, তার যে আবেগ, সেই আবেগ প্রকাশ করার জন্য সে কোন জায়গায় কোন রকম আবেগ সে প্রকাশ করছে এবং পরবর্তী মানুষকে তার মনের কথা কিভাবে বোঝাচ্ছে বা প্রকাশের মাধ্যমে কিভাবে আমরা বুঝতে পারছি, সেটাও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এরপর আসছে কি কনসেপ্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ যে কি ধরনের ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমরা যদি বুঝতে পারি বা যে আবেগজনিত যে বুদ্ধি, সেটার সম্বন্ধে আমরা পড়তে গেলে প্রথম পড়ব স্যাভলি এবং মেয়ার, তিনি 1990 বা 1990 সালে তিনি প্রথম এই ইমোশনাল ইন্টেলিজেন্স কনসেপ্টটা তিনি প্রথম এই সাইকোলজিতে নিয়ে আসেন এবং তিনি তার একটা খুব গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, সেই বুক পাবলিশ করেন এবং ড্যানিয়েল গোল্ডম্যান তিনি 1995-এ এই বইয়ের মাধ্যমে আমাদেরকে প্রথম ইমোশনাল ইন্টেলিজেন্স সম্বন্ধে তথ্য প্রকাশ করেন। এবং এই স্যাভলি মেয়ার 1990 সালে তিনি বলেন যে ইমোশনাল এবিলিটি হচ্ছে এমন একটা এবিলিটি যেটা আমাদের কোনো কাজকে করবার জন্য যে মনিটর করে এবং আমাদের যে আবেগ বা আমাদের যে ফিলিংস যেগুলো রয়েছে সেগুলো অপর ব্যক্তিকে বোঝানোর জন্য এই ইমোশনাল ইন্টেলিজেন্সের খুব বড় একটা জায়গা রয়েছে। এবং ইনি পরবর্তীকালে এই ইমোশনাল ইন্টেলিজেন্সকে আবার ইকিউ অর্থাৎ ইমোশনাল কোশেন্ট নামে তিনি আবার আমাদেরকে বুঝিয়েছেন। ইমোশনাল কোশেন্ট অর্থাৎ ইকিউ, যেমন আমরা আইকিউ দেখেছিলাম যে ইন্টেলিজেন্স কোশেন্ট, সেরকম ইমোশনাল ইন্টেলিজেন্স ইমোশনাল কোশেন্টকেও তিনি বুঝিয়েছেন। এবং স্যাভলি মেয়ার এই ইকিউ অর্থাৎ এই সলভ করতে গিয়ে যে ইমোশন কিভাবে প্রবলেমের সঙ্গে জড়িয়ে যায় এবং
সেটা এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির কি কি পার্থক্য দেখা যায় সেটা তিনি বুঝিয়েছেন। এবং এই ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু ডেসক্রাইব বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে ইমোশন অর্থাৎ সহানুভূতিশীল ভাবে আমরা একে অপরকে কিভাবে বুঝি। এক ব্যক্তি যদি তার খুব দুঃখ জনক পরিস্থিতিতে সে পড়ে, তাহলে অপর ব্যক্তি তাকে কিভাবে সান্ত্বনা দিয়ে তাকে আশ্বাস দেবে, সেই ক্ষমতাটাও কিন্তু খুব জরুরি। তাহলে এই সহানুভূতিশীল ভাবে আমরা কিভাবে অগ্রসর করছি, অথবা আমরা আবেগকে কিভাবে কন্ট্রোল করছি। অর্থাৎ আমরা সবসময় যে দুঃখ প্রকাশ করব, আমাদের মন খারাপ এমন নয়। সুতরাং কোন সময় আমাদের এই দুঃখ প্রকাশ করাটা দরকার বা কতটা করলে আমাদের সামাজিকভাবে আমরা অন্য লোকের কাছে আলাদা হব না, সেটাও কিন্তু খুব জরুরি। এবং আমরা একে অপরের সঙ্গে কিভাবে ব্যবহার করব বা কি রিলেশনশিপ তৈরি করব, এটাও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা খুব বড় দিক। তারপরে আমরা বিভিন্ন মডেলস অফ ইমোশনাল ইন্টেলিজেন্স দেখব। এই মডেলের মধ্যে প্রথম বলাটা দরকার যে এবিলিটি মডেল, যেখানে যোগ্যতা বা আমরা কি কি কাজ ইমোশনাল ইন্টেলিজেন্স বা স্ট্যান্ডার্ড ইন্টেলিজেন্সের মাধ্যমে করে থাকি। অর্থাৎ যখন আমরা আর্গিউ করছি বা যখন ডিবেট হয় বা কোনো রকম সম্মান বোধ, অপটিমিজম, সে হ্যাঁ সূচক যে তার বুদ্ধি, মানে কোনো কিছুই যে নষ্ট হয়ে যাচ্ছে বা সবকিছুই খারাপ, এই ধরনের যখন ধারণাগুলো আমরা মুছে ফেলি, বা সব সব ভালো তার শেষ ভালো যে কথাটা আমরা বলে থাকি, যে প্রভাব আমরা ব্যবহার করে থাকি, সেটাও কিন্তু এই ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা খুব বড় জায়গা। তাহলে এই ট্রেড মডেলে দেখতে পাবো যেখানে বিহেভিয়ারের যে কিছু ডিসপোজিশন খুব সুন্দরভাবে ধরা পড়েছে। অর্থাৎ সে কিভাবে নিজেকে প্রকাশ করছে এবং অন্য অপর ব্যক্তি তাকে কি চোখে দেখছে। অর্থাৎ তার বিহেভিয়ারাল ডিসপোজিশন এবং তার নিজস্ব বা সেলফ পারসিভড যে এবিলিটি, বা নিজেকে আমি কিরকম দেখতে চাই বা কিরকম দেখতে পাচ্ছি, তার যে যোগ্যতা, সেটাও কিন্তু এই ইকিউর মাধ্যমে ধরা পড়ে। তারপর আসছে মিক্সড মডেল, অর্থাৎ এই এবিলিটি মডেল এবং ট্রেড মডেলের মিক্সড একটা জায়গা। অর্থাৎ এই মডেলে কিন্তু এমন একটা যোগ্যতা রয়েছে যেখানে পার্সোনালিটির কিছু নির্দিষ্ট একটা মিক্সড জায়গা। অর্থাৎ এক হচ্ছে যেটা বললাম অপটিমিজম বা হ্যাঁ সূচক, তারপরে আসছে সেলফ এস্টিম অর্থাৎ যে আত্মসম্মান বোধ, তারপর আসছে ইমোশনাল সেলফ এফিকেসি অর্থাৎ স্বকার্যকারিতা, এবং সে নিজে কতটা কাজে সক্ষম, সে নিজের কাজ নিজে করতে পারছে কিনা। এবং সেটা আবার এই রিসার্চের মাধ্যমে সেলফ রিপোর্ট যে ইনভেন্টরি গুলো দেওয়া হয়, সে নিজে কিন্তু নিজের কতটা যোগ্যতা সেটা হ্যাঁ বা না বা সেই উত্তরের মাধ্যমে সে নিজেকে প্রকাশ করতে পারে। তাহলে এই তিনটে মডেল আমরা দেখলাম, এক হচ্ছে এবিলিটি মডেল, দ্বিতীয়ত হচ্ছে ট্রেড মডেল, আর তৃতীয়ত হচ্ছে একটা মিক্সড মডেল, যেটা কিছুটা এবিলিটি এবং কিছুটা মিক্সড মডেল একসাথে, ট্রেড মডেল একসাথেই রয়েছে। তারপর আসছে মেয়ার আর স্যালোভির মডেল, যেখানে আমরা মডেল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স বলে থাকি। অর্থাৎ আবেগ, ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ আবেগজনিত যে বুদ্ধি, মানে আবেগ ধরে রাখার যে ক্ষমতা, বা সেটাও যে একটা বুদ্ধির সাহায্যেই আমরা করে থাকি, সেটাই কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। এবং মেয়ার্স অ্যান্ড স্যালোভিস এই যে মডেল, তিনি প্রথম বলেছেন এই মডেলকে কতগুলো চারটি নির্দিষ্ট ভাগে তিনি ভাগ করে দেখিয়েছেন। তার প্রথম হচ্ছে যে পারসেপচুয়াল বা পারসেপশন অফ ইমোশন, অর্থাৎ
আমরা কিভাবে উপলব্ধি করছি আমাদের আবেগগুলোকে, অর্থাৎ আমাদের হাসি, কান্না, আমাদের ভালো লাগা, খারাপ লাগা, ভালোবাসা ইত্যাদি। এবং এই যে একে অপরের থেকে বা আমি আমার আবেগ আরেক ব্যক্তির থেকে কিভাবে আলাদা বা কেন আলাদা, এই ধরনের যে উপলব্ধি, সেটাকে কিন্তু তিনি প্রথম ভাগে দেখিয়েছেন এবং বলেছেন এটাই কিন্তু বেসিক বা এটাই সবচেয়ে বেশি জরুরি, যে যেটাকে আমরা বলে থাকি, আমরা ফিজিক্যাল স্টেটটাকে কন্ট্রোল করার জন্য বা এক্সপ্রেশনের জন্য, বা আমাদের চিন্তা শক্তি অথবা যেগুলো আমরা দেখতে পাই অথবা কোনো ছবির মাধ্যমে, কোনো ভয়েস বা আওয়াজের মাধ্যমে বা কালচারাল আর্টিফ্যাক্টের মাধ্যমে আমরা এগুলোকে সহজেই পারসেপচুয়াল ইমোশনটাকে দেখে থাকি। দ্বিতীয়ত হচ্ছে ইউজ অফ ইমোশন টু ফেসিলিটেট থিঙ্কিং, অর্থাৎ যে চিন্তা সহজ তর করবার জন্য যে ইমোশন বা আবেগের প্রয়োজন, অর্থাৎ বুঝে যাওয়া বা রিজনিং করার ক্ষমতা বা কিছু প্রিন্সিপাল বা রিজন কেন এই কারণটা এটা হয়েছে সেটা যদি আমরা বুঝি বা নিজেদেরকে বোঝাবার চেষ্টা করি, তখন অবশ্যই আমরা আবেগটাকে ধরে রাখতে পারবো বা কন্ট্রোল করতে পারবো। সেটা একটা প্রবলেম সলভিং এর জায়গাতেও হতে পারে, অথবা একটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, যখন ঝগড়ার মধ্যে আমরা যদি যুক্তি দিয়ে নিজেদেরকে প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু সহজেই সেই ঝগড়া বা কনফ্লিক্টটাকে আমরা রেজলিউশনের মাধ্যমে শেষ করতে পারি। তাহলে তারও কিন্তু একটা পার্টিকুলার বা নির্দিষ্ট রিজনিং এর দরকার আছে, যেখানে থিঙ্কিং প্রসিডিওর দিয়ে আমরা সেটাকে সেই কনফ্লিক্ট রেজলিউশনটা করতে পারি। তাহলে এটা হচ্ছে যে ইউজ অফ ইমোশন, যেটা কিন্তু আমাদের চিন্তা সহজতর করছে আরো। তারপর আসে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমরা কিভাবে বুঝছি নিজেদেরকে, অথবা আবেগ বিশ্লেষণ করার যে ক্ষমতা, যেটাকে বলা হয় অ্যানালাইজিং ইমোশনস, সেটা কিন্তু তিনি 3 নম্বর যে ভাগে দেখিয়েছেন বা টাইপ অফ এবিলিটিতে তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে এই কম্প্রিহেন্ড করার ক্ষমতা, আমরা কিভাবে ভাষাটাকে প্রকাশ করব যেন অপর ব্যক্তি আমাদের আবেগটাকে সহজেই দেখতে পায় বা স্পষ্ট হয় তার কাছে, এবং সেটাকে কোন ব্যবহার বা কি শব্দ ব্যবহার করে আমরা ব্যবহার করব, নিজেদেরকে প্রকাশ করব, সেটাও কিন্তু খুব বড় কথা। এটা হচ্ছে 3 নম্বর। এবং 4র্থ নম্বর হচ্ছে যেটাকে আমরা রিফ্লেকটিভ রেগুলেশন অফ ইমোশন বলে থাকি, অর্থাৎ যেখানে এবিলিটি বা যোগ্যতা দেখা যাচ্ছে নির্দিষ্ট, যেখানে রেগুলেট করছে কি বা মডিফাই করছে বা চেঞ্জ করছে বা আলাদা করছে, যেখানে ইমোশন একে অপরের থেকে, অর্থাৎ প্রত্যেকের কিন্তু ইমোশনাল কন্ট্রোল কিন্তু একে অপরের থেকে আলাদা। সেটার কারণ স্বরূপ হেরিডিটারি হতে পারে অথবা কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হতে পারে। কোন কোন কারণে সেই রেঞ্জ একে অপরের থেকে আলাদা, এবং প্রবলেম সলভিং এবিলিটিও কিন্তু সেই যোগ্যতাটা একে অপরের থেকে আলাদা হতে পারে। তো হতে পারে তারা হয়তো ক্রোনোলজিক্যালি সমান বা তাদের বয়সজনিত সমান তাদের বয়স, কিন্তু তাদের আইকিউ হিসেবে তারা একে অপরের থেকে আলাদা। তারপর আসছে এই কম্প্রিহেন্সিভ যে পারফরমেন্স টেস্টটা করা হয় এই মেয়ার আর সলোভির, তাকে বলা হয় MSCEIT, যেটা 2003 তে প্রথম করা হয়েছিল প্রাপ্তবয়স্ক মানুষদের উপরে, এবং তাতে নানান রকম পারফরমেন্স টেস্ট দেওয়া হয়েছিল। তাতে পারফরমেন্স টেস্টে কি কি দেখা যায়, এক হচ্ছে তার প্রবলেম সলভিং বা তার কতটা যোগ্যতা রয়েছে কোনো রকম প্রবলেমে যখন সে পড়ছে বা সেই ধরনের সিচুয়েশনে কি রকম সে সলিউশন বা তার কি কি ধরনের মেমোরি বা স্মৃতিশক্তি থেকে সে সেই প্রবলেমটা সলভ করতে পারবে, সেইটা খুব বড় কথা। তারপর আসছে যে পারফরমেন্স টেস্টের মাধ্যমে নানান রকম তার ইমোশন, সে তার চিন্তা শক্তি বা ইমাজিনিং যে এবিলিটি যেটাকে বলা হচ্ছে সেই, এবং পার্টিকুলার কোন পরিস্থিতিতে কার কোন ইমোশনটা ঠিক বা ভুল, সেটাও কিন্তু
এই পারফরমেন্স টেস্টের মাধ্যমে সহজেই বোঝা যায়। তারপর আসছে গোলম্যানস থিওরি অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। গোলম্যান তিনি বলেছেন যে তার বিভিন্ন মডেলের সাহায্যে তিনি 5 ভাগে এই কম্পোনেন্ট অফ ইন্টেলিজেন্সকে দেখিয়েছেন। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এক হচ্ছে আত্মসচেতনতা অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস, যে নিজেকে বোঝানো, অর্থাৎ এই জায়গায় আমার এটা ঠিক নয়, এই যে চিন্তাটা, এটা কিন্তু আমাদের মুড, আমাদের আবেগ, এগুলোকে আমাদের পরিবর্তন করতে সাহায্য করে। তাহলে এটাই ওনার প্রথম মডেল বা কম্পোনেন্ট হিসেবে ইমোশনাল ইন্টেলিজেন্সের তিনি বলেছেন। দ্বিতীয়ত আসছে স্বনিয়ন্ত্রণ অর্থাৎ সেলফ রেগুলেশন, যেটা বলছি আমরা, তার মানে হচ্ছে নিজেকে কন্ট্রোল করার যে ক্ষমতা, যে আমি কতটা বেশি আবেগ প্রকাশ করব যাতে অপর ব্যক্তি অসুবিধাজনক পরিস্থিতিতে না পৌঁছয়, বা তার এই স্কিল বা তার চিন্তা শক্তি বা তার যে কতটা অ্যাক্ট করার যে ক্ষমতা, সেটাও কিন্তু এই স্বনিয়ন্ত্রণের মধ্যে অর্থাৎ সেলফ রেগুলেশনের মধ্যে রয়েছে। তারপর আসছে প্রেরণা অর্থাৎ মোটিভেশন, আমি কতটা প্রেরিত হচ্ছি, অর্থাৎ আমি সেই কাজ করতে কতটা আমার ইচ্ছা দেখাচ্ছি, আমার প্যাশন, আমি অতিক্রম করবার যে কিভাবে কাজটা করব তার যে প্রেরণা, সেটাও কিন্তু খুব বড় কথা। তাহলে এটা হচ্ছে তার 3 নম্বর কম্পোনেন্ট হিসেবে আমরা দেখতে পাই, যেখানে এক ব্যক্তি তার সেলফ যে মোটিভেশন, বেঁচে থাকার যে আনন্দ বা সমস্ত কিছুর যে চাহিদা পূরণের যে আনন্দ, সেটাও কিন্তু এই প্রেরণার মধ্যে ধরা পড়ে। তারপর আসছে সহমর্মিতা অর্থাৎ এমপ্যাথি, আমরা কতটা এই সহমর্মিতা দেখাবো অপর ব্যক্তির জন্যে, এবং আমাদের ফিলিংস গুলো কিভাবে আমরা প্রকাশ করব, এটাও কিন্তু এই এমপ্যাথির একটা খুব বড় জায়গা অর্থাৎ সহমর্মিতা। এই এমপ্যাথি অর্থাৎ এক ব্যক্তি আমরা কতটা অপর ব্যক্তির দুঃখজনিত জায়গা বা সাপোর্ট করার জন্য আমরা কিরম ধরনের আবেগকে প্রকাশ করলে অপর ব্যক্তি শান্ত হবেন, এটা কিন্তু এই সহমর্মিতার জায়গা। তারপর আসছে সামাজিক দক্ষতা অর্থাৎ সোশ্যাল স্কিল। এই সমাজে বাস করতে গেলে আমাদের কিছু সামাজিক রুলস বা আইন বা কিছু মেনে চলতে হয় বা রেগুলেশনস মেনে চলতে হয়, এবং সেটা আমরা একে অপরের সঙ্গে আমাদের যে ম্যানেজিং যে রিলেশনশিপ টেকনিক, অর্থাৎ আমরা কিভাবে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করব একে অপরকে, যখন আমরা জানি যে হিউম্যান বিং হচ্ছে একটা সোশ্যাল অ্যানিমাল, আমরা একা কখনোই বাস করতে পারি না, অর্থাৎ এই সোসাইটি বা সমাজের মধ্যে থাকতে গেলে আমাদের কি কি ধরনের বা কিরম ধরনের ব্যবহারের প্রয়োজন, সেটার দক্ষতাটা কিন্তু হচ্ছে সামাজিক দক্ষতা। তাহলে আমরা গোলম্যানসের থিওরিতে দেখলাম কি কি, এক হচ্ছে আত্মসচেতনতা, দ্বিতীয়ত হচ্ছে স্বনিয়ন্ত্রণ, তৃতীয়ত হচ্ছে প্রেরণা, চতুর্থ হচ্ছে সহমর্মিতা বা এমপ্যাথি, এবং পঞ্চম হচ্ছে সামাজিক দক্ষতা। তারপর আসছে ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু ইমোশনাল ইন্টেলিজেন্স, কি কি ধরনের ফ্যাক্টর রয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্সের, সেটা দেখতে গেলে আমরা প্রথম বলবো যে এই কি কি ধরনের ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা সমাজে বাস করতে গেলে আমরা কিরম ধরনের আবেগকে প্রকাশ করব বা কতটা প্রকাশ করব, অর্থাৎ আমরা এই জেনারেল ইন্টেলিজেন্সের সঙ্গে কিন্তু তার একটা বিশাল একটা জায়গা বা সম্পর্ক রয়েছে। তাহলে জেনারেল ইন্টেলিজেন্স হচ্ছে সমাজে বাস করতে গেলে আমাদের কতটা প্রয়োজন, কতটা নিজেদের আবেগকে প্রকাশ করলে অপর ব্যক্তি সেটা মেনে নেবে, এটাও কিন্তু একটা জেনারেল ইন্টেলিজেন্সের একটা খুব বড় জায়গা। তারপর আসছে পরের অংশ, যেখানে গোলম্যান বলেছেন 1995-এ যে এই ইমোশনাল যে যে আবেগজনিত যে কম্পোনেন্ট বা কম্পিটেন্সিস গুলো তিনি দেখিয়েছেন, তার মধ্যে তিনি
এই ইমোশনাল ইন্টেলিজেন্সকে খুব বড় একটা জায়গায় তিনি বসিয়েছেন। কেন না, এটাই হচ্ছে একটা ব্যক্তির ইনেট ট্যালেন্ট, অর্থাৎ তার নিজস্ব সে কতটা ইমোশন বহিঃপ্রকাশ করবে সেটা কিন্তু তার নিজস্ব যোগ্যতা। কারণ সে যদি বেশি প্রকাশ করে ফেলে নিজের আবেগকে, তাহলে কিন্তু অপর ব্যক্তি অবশ্যই তাকে সমাজে অ্যাকসেপ্ট করবে না বা সম্পূর্ণ সুস্থ হিসেবে ধরবে না। তাহলে তার এই ইনেট ট্যালেন্ট হিসেবে তিনি বলেছেন গোলম্যান 1995-এ, এবং তিনি বলেছেন এটা শিক্ষার মাধ্যমেও কিন্তু যোগ্যতাটা বা ক্যাপাবিলিটিটাকে অর্জন করা যায়। অর্থাৎ আমরা পারিপার্শ্বিক জগতে একে অপরকে দেখে তাদের মধ্যে থেকেও অনুপ্রাণিত হয়ে আমরা অনেক কিছু শিখে থাকি, এবং সেগুলো কিন্তু একটা ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা খুব বড় জায়গা। এবং গোলম্যান বলেছেন যে প্রত্যেক মানুষ যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হন বা যখন প্রথম শিশু মায়ের গর্ভ ছেড়ে এই পৃথিবীতে পা দেয়, তখন এই জেনারেল ইমোশনাল ইন্টেলিজেন্স তখন থেকেই তার মধ্যে একটু একটু করে চলে আসে। কেননা ইমোশন অর্থাৎ সেই শিশুটি প্রথম কাঁদে এবং পরবর্তীকালে সে কিন্তু হাসতে শেখে, তখন এই দুটোই হাসি এবং কান্নাই তার প্রথম ইমোশন হিসেবে আমরা দেখি। তারপর আস্তে আস্তে নানান রকম ইমোশনাল কম্পোনেন্ট গুলো আস্তে আস্তে শিশুটি তৈরি হয়। এবং এই পেরেন্টাল গাইডেন্স কিন্তু খুব বড় কথা, অর্থাৎ পেরেন্ট কিভাবে সেই শিশুটিকে বা তার সন্তানকে কিভাবে লালন পালন করছে বা কোন পরিবেশের মধ্যে সেই শিশুটি বড় হচ্ছে, তাতেও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স সেটা একে অপরের থেকে আলাদা তৈরি হয়। তারপর এই আমরা দেখব ইমোশনাল ইন্টেলিজেন্স অনেকভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন সাইকোথেরাপির মাধ্যমে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সকে দেখছি, অর্থাৎ ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স বিশেষ করে শিক্ষার জায়গায় অর্থাৎ এডুকেশন, সেখানে এই ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করছি টেস্ট বিভিন্ন রকমের। যেমন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বার্ল 1985 সালে, ম্যারো, জ্যারেট, রুপিনস্কি 1997-এ তারা বিভিন্ন রকমের রিসার্চ ওয়ার্ক এই ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে দেখিয়েছেন, এবং তাতে কিভাবে এক ব্যক্তি তার যোগ্যতা ইমোশনাল এবিলিটির মাধ্যমে সে কি ভাবে তার যোগ্যতা কে পরবর্তীকালে সে আরো বেশি সফল মানুষ হয়ে উঠছে, সেটা তিনি আলাদা আলাদা ভাবে দেখিয়েছেন। এবং তার এই যে ফাইন্ডিংস বা এই রিসার্চ ওয়ার্কে তিনি দেখিয়েছেন যে কিভাবে নিউরোসায়েন্স কিন্তু এই রিসার্চের মাধ্যমে এই আমাদের ইমোশন বা ব্রেন সার্কিট কিভাবে চলাচল করছে, অথবা কি ধরনের কেমিক্যালস রয়েছে যেগুলোর সাহায্যে আমাদের ইমোশনস গুলো কিন্তু এক্সিবিট হচ্ছে, এবং সেটাকে ডিগ্রি অফ প্লাস্টিসিটিও বলা হয়। সেটা মোটামুটি প্রাপ্তবয়স্কদের উপরই এই রিসার্চ ওয়ার্ক করা হয়েছিল। ডেভিডসন এবং জ্যাকসন বা ক্যালিং 2000 তারা এই রিসার্চ ওয়ার্ক করেছিলেন, এবং তাতে আমরা অনেক জায়গায় দেখি মাইন্ডফুলনেস কিছু ট্রেনিংও কিন্তু দেওয়া হয় এই ইমোশনাল ইন্টেলিজেন্সের রেগুলেশন স্ট্র্যাটেজি হিসেবে। এবং সেখানে কি ধরনের মাইন্ডফুলনেস ট্রেনিং দেওয়া হয়, তাতে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে সেই কোন রকম ডিস্ট্রেসফুল সিচুয়েশন বা কোন রকম খারাপ পরিস্থিতি বা যখন এক ব্যক্তি খুব বেশি চিন্তা মধ্যে দিয়ে রয়েছে, তখন তাকে অন্য কোনো চিন্তার মাধ্যমে তাকে ডিস্ট্র্যাক্ট করা বা ভুলিয়ে দেওয়া, এটা কিন্তু মাইন্ডফুলনেসের একটা খুব বড় টেকনিক। অথবা যেটাকে আমরা বলে থাকি যে পজ বিফোর অ্যাক্টিং, কোনো কাজ করতে আসার আগে তাকে থামিয়ে দেওয়া, অর্থাৎ তার যদি কোনো রকম সুইসাইডাল থটস বা কোনো রকম ডিপ্রেশন জনিত কোনো রকম অসুবিধে, মনের কোনো রকম প্রবলেম দেখা যায়, তখন তাকে এই মাইন্ডফুলনেস ট্রেনিং দেওয়া হয়। তারপরে তার
ইমোশনাল ইম্পালস কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, আম, এবং তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তার তার কিছু ট্রেনিং বা তাকে এমন কোনো কাজে মনোযোগ সহকারে তাকে ঘুরিয়ে দেওয়া বা ভুলিয়ে রাখা যে তার ডিস্ট্রেসফুল সিচুয়েশন থেকে সে যাতে নিজেকে আলাদাভাবে সরিয়ে রাখতে পারে। তারপর এই যদিও দেখেছি যে এই ইমোশনাল ইন্টেলিজেন্স টেস্ট করতে গিয়ে নানান রকম রিলায়েবিলিটি বা কনস্ট্রাক্ট ভ্যালিডিটির অনেক রকম অসুবিধে আমরা পরবর্তীকালে দেখতে পাই, যেটা কিন্তু ফিউচারে হয়তো অনেক রিসার্চ ওয়ার্কে এই দুটো জায়গা খুব ভালোভাবে দেখা হবে, এবং এর জন্য অনেক রকম আর্গুমেন্ট আমরা বা কন্ট্রোভার্সি আমরা পরবর্তীকালে দেখতে পাই, যেখানে বিভিন্ন জায়গায় এই ইমোশনের দিকগুলোকে তুলে ধরা হয়েছে, অর্থাৎ পার্সোনালিটির যে ট্রেট হিসেবে নানান রকম ইমোশনাল দিককে তুলে ধরা হয়েছে, এবং তার কি একাডেমিক পারফরমেন্স, অর্থাৎ সে পড়াশোনায় কতটা যোগ্য, এবং তার ব্যবহারিক দিক, সে চিন্তাশীল কিনা, বা এগুলো সমস্ত কিন্তু এই আশা করা যায় পরবর্তীকালে ফিউচারে এমন কোনো রিসার্চ করা হবে যেখানে কিন্তু এই জায়গাগুলোকেও খুব গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হবে। তাহলে আপাতত আমরা যা যা দেখলাম সেটার মধ্যে হচ্ছে ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং যে ইমোশনাল ইন্টেলিজেন্স, এবং এই যে কনসেপ্ট অফ যে ইমোশনাল ইন্টেলিজেন্স, এই ইউনিটের মধ্যে আমরা তাহলে নানান রকম ভাবে ইমোশন বা আবেগ সম্বন্ধে আমরা জানলাম, এবং বিভিন্ন থিওরির মাধ্যমে আমরা সেগুলো আলাদা আলাদা করে দেখলাম। তাহলে আমরা এরপরে যে ইউনিট, তাতে আমরা আলাদা করে ইমোশনাল ইন্টেলিজেন্সের সঙ্গে অ্যাপটিটিউডের যে ডিফারেন্স বা রিলেশনশিপ সেটা আমরা দেখব।